আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছ কিনা জানাও। আর তোমরা হচ্ছে ক্লাসটা ভাইয়ারা শেয়ার করে দাও। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কষ্ট করে ভাইয়ারা জানাও। আর সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবা। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে তাই না? আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। তো তোমরা হচ্ছে ভাইয়ারা ক্লাসটা একটু শেয়ার করে দাও যেন তোমার সব বন্ধুরা ক্লাসটা করতে পারে। আজকে আমরা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমাদের ভয়ের একটা জায়গা তাই না, কিন্তু আমরা খুবই ইজিলি শিখবো। যে টপিকগুলো থেকে প্রশ্ন প্রতি বছর হয় ওই টপিকগুলোই ভালো করে দেখার ট্রাই করব। তোমরা জৈব রসায়নকে এত ভয় পাও কেন বুঝি না। তোমরা যদি শুধু 3টা ক্লাস করো জৈব রসায়নের যে বেসিক পার্টগুলো, কোনো কঠিন বিক্রিয়াতে যাই লাগবে না। ধরো 5টা এমসিকিউ যদি আসে, সহজ টপিক থেকে 3টা আসে, তোমরা ওই 3টাকে এনশিওর করো তোমরা ওই 2টা এমসিকিউর জন্য কঠিন কঠিন আল্লাহ পাগল হয়ে যাও তাই না। ওগুলা করা যাবে না। আমরা হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে যারা যারা ক্লাসটা শেয়ার করো নাই ভাইয়েরা, একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে। সব ঠিক আছে, আমরা ক্লাস প্রসিড করতে পারি। ওকে ওকে। জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে। ওকে, চলো আমরা একটা মজার একটা এমসিকিউ দিয়ে আমাদের ক্লাসটা শুরু করি। সবাই ক্লাসটা শেয়ার দিবা, সবাই ক্লাসটা শেয়ার দিবা, এবং হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দিয়ে থাকতে হবে আপনাদেরকে। আসেন দেখেন বলছে নিচের কোন কার্বোকেটাইনটি সবচেয়ে বেশি স্থিতিশীল। আপনারা যারা কোশ্চেন ব্যাংক সলভ করছেন, এই প্রশ্নটা ঢাবিতে 3বার আসছে, রাজশাহীতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। তো সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আসতে পারে না? আসতে পারে। সো এই টপিকটা বোঝার জন্য আমরা শুধু এই টপিকটাই শিখবো না। এখানে তোমার কার্বোক্যাটায়ন জানতে চাইছে, এই টপিকটা থেকে একটা এমসিকিউ পাবা, মনে রাখবা। কার্বোক্যাটায়ন, কার্বান আয়ন, ফ্রি রেডিকেল, এই 3টা টপিক এই একটা এমসিকিউ। মানে আমরা হচ্ছে যে একটা এমসিকিউ শিখবো না, আমরা ওই টপিকটাকে শিখে ফেলবো যেন এই এমসিকিউটা যদি নাও আসে আরও কীভাবে ঘুরায় প্যাচে আসতে পারে এমসিকিউ, সেটা আমরা শিখে ফেলবো। তাহলে এই কার্বোক্যাটায়ন, কার্বান আয়ন, ফ্রি রেডিকেল, এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা এই একটা এমসিকিউর মাধ্যমে নিয়ে আসছি, বুঝছো? তাহলে আমার কি এমসিকিউটা শেখার প্রয়োজন নাকি টপিকটা চলো আমরা হচ্ছে ওই জিনিসটা শিখে ফেলি। আচ্ছা, বন্ধন বিভাজন এই টার্মটা সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? জৈব যৌগে কি হয়, একটা রাসায়নিক বিক্রিয়া কি বলতো, একটা কিছু পুরাতন বন্ধন ভাঙবে, কিছু নতুন বন্ধন তৈরি হবে, এটাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া, তাই না? এই যে বন্ধন ভাঙতেছে, কিভাবে ভাঙে বন্ধনগুলো, সেটার উপর ডিপেন্ড করছে এই প্রশ্নটা হয়েছে। চলো আমরা বন্ধন বিভাজন নিয়ে একটু পড়াশোনা করি। কি বললাম? বন্ধন বিভাজন। বন্ধন বিভাজন, এই বন্ধন বিভাজন কয় ধরনের হইতে পারে বলো তো? একটা হইতে পারে সমান সমান ভাগ হয়ে যাওয়া, তাই না? একটা হইতে পারে তুমি বেশি নিলে আমি কম নিলাম, বা আমি বেশি নিলাম তুমি কম নিলা। তাহলে বন্ধন বিভাজন হইতে পারে 2 ধরনের। একটাকে বলা হয় সুষম বিভাজন, সমান সমান ভাগ। আরেকটা হইতে পারে অসম বা বিষম বিভাজন, তাহলে হোমোলাইটিক ডিভিশন বা হেটারোলাইটিক। একটা হইতে পারে সুষম বিভাজন, একটা হইতে পারে
অসম বিভাজন, অসম বিভাজন, বুঝছো? এখন সুষম বিভাজন জিনিসটা কি, অসম বিভাজন জিনিসটা কি, আর কখন কার কাছ থেকে কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল কখন আসে, কার্বোক্যাটায়ন কখন আসে, এই জিনিসগুলো আমরা এখন দেখার ট্রাই করব। চলো প্রথমে আসি সুষম বিভাজন। কি বললাম? সুষম বিভাজন। সুষম বিভাজন জিনিসটা কি, সমান সমান ভাগ হয়ে যাবে। যেমন ধরো এখানে একটা এরকম কিছু আছে, ধরো CH3CH3, বলো তো এটার নাম কি, ইথেন, ইথেন, তাই না? এখানে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড আছে, এই যে দেখো, এই যে একটা বন্ড আছে, এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো? একটা বন্ধন তৈরি হওয়ার জন্য কয়টা ইলেকট্রন লাগে? দুইটা ইলেকট্রন লাগে। তাহলে এখানে যদি আমার সুষম বিভাজন হয় তাহলে কি হবে বলো তো? এই বন্ধনটা সমান সমান ভাগ হয়ে যাবে। তার মানে কি ঘটবে, ওর ইলেকট্রনটা ও নিয়ে যাবে আর এই মিথাইল গ্রুপের ইলেকট্রনটা সে নিয়ে যাবে। আর একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, সেই জন্য আমি কি দিচ্ছি, একদিকে আরও দিচ্ছি। আর এটা কখন হবে, যখন দুই দিকে মানে দুইটা ইলেকট্রন ট্রান্সফার হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে দেখো তো, CH3 আর একটা ইলেকট্রন বা রেডিকেল তৈরি হয়েছে। তাহলে সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়, এমসিকিউতে আসে, ফ্রি রেডিকেল তৈরি হয় বা মুক্তমূলক। কি তৈরি হয় ভাইয়া? মুক্তমূলক, মুক্তমূলক, মুক্তমূলক বা ফ্রি রেডিকেল। তাহলে সুষম বিভাজনের ফলে আমার তৈরি হয় মুক্তমূলক বা ফ্রি রেডিকেল, এটুকু মনে রাখতে হবে। এবং এই যে সুষম বিভাজনের ফলে মুক্তমূলক বা ফ্রি রেডিকেল তৈরি হইল, ফ্রি রেডিকেলের মধ্যে কি থাকে, ইলেকট্রনের ঘাটতি থাকে, এটা মনে রাখতে হবে। এখন কিভাবে ইলেকট্রনের ঘাটতি থাকে দেখো, এখানে একটা কার্বন, কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আগে থেকে ছিল বলো তো? কার্বনের আউটার শেলে 4টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন, তাই না? আমরা জানি ব্যালেন্স ইলেকট্রন কার্বনের 4টা থেকে প্রত্যেকটার মধ্যে একটা একটা কি আসছে, হাইড্রোজেন আসছে, একটা একটা ইলেকট্রন নিয়ে, একটা একটা ইলেকট্রনে একটা হাইড্রোজেন আসছে, একটা একটা ইলেকট্রনে একটা হাইড্রোজেন আসছে। তাহলে কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন হইলো দেখো তো? 7টা হইলো। সে যদি অষ্টক হইতে চায়, তার আরেকটা ইলেকট্রনের কি আছে, ঘাটতি আছে, আরেকটা ইলেকট্রনের ঘাটতি আছে। তার মানে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক মানে কি বলতো? এটার কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এটার কি আছে, ইলেকট্রনের ঘাটতি, ঘাটতি, এইটুকু কথা মনে রাখতে হবে। যদি ইলেকট্রনের ঘাটতি থাকে, সে চাবে কি, অষ্টক পূরণ হয়ে যেতে, মানে তার ঘাটতিটা পূরণ করে ফেলতে, এটা চাইবে, স্বাভাবিক। তাহলে ইলেকট্রনের ঘাটতি আছে, এটুকু আশা করি বুঝাইতে পারলাম। তাহলে সুষম বিভাজনের ফলে আমার কি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, মুক্তমূলকের কি থাকে, ইলেকট্রনের ঘাটতি থাকে। এখন তোমাদের কি ডিগ্রি সম্পর্কে ধারণা আছে? যদি ধারণা না থাকে চলো একটু ডিগ্রিটা দেখে আসি। ডিগ্রি, ধরো এটা একটা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনকে বলা হয় কি, আলফা কার্বন। অথবা আলফা কার্বনের সাথে যতটা আর অথবা সি যুক্ত থাকবে, ধরো এই আলফা কার্বনের 3টা হাত ফাঁকা আছে, এখানে ধরো একটা আর আছে, 2টা এইচ আছে, তাহলে এটা আমার কত ডিগ্রি বলো তো? এটা আমার 1 ডিগ্রি। আবার ফাংশনাল গ্রুপ, যে কোনো ফাংশনাল গ্রুপ হইতে পারে, যে কার্বনের সাথে যুক্ত তার সাথে সরাসরি ধরো 2টা আর যুক্ত আছে, তাহলে এটা আমার 2 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? অথবা ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত তার সাথে ধরো 3টাই আর অথবা সি যুক্ত আছে, তাহলে এটা আমার 3 ডিগ্রি। এই ডিগ্রি সম্পর্কে আমরা আশা করি জানি। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এই জিনিসগুলো আমরা বুঝি। তাহলে এখানে দেখো, আমি যদি 3টা ডিগ্রি আঁকাইতে চাই, এই যে আমার ফ্রি রেডিক্যাল তৈরি হলো, ধরো এটা আমার একটা ফ্রি রেডিক্যাল, এটার সাথে একটা আর যুক্ত আছে আর বাকি 2টা এইচ যুক্ত আছে, ওকে? তাহলে এটা আমার কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল? এটা আমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তারপরে আসো, এই যে একটা কার্বন রেডিক্যাল, এর সাথে ধরো 2টা আর যুক্ত আছে, তাহলে এটা আমার কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এই যে আমার আরেকটা রেডিক্যাল নিলাম, এখানে ধরো 3টাই আর যুক্ত আছে, তাহলে এটা আমার কত ডিগ্রি? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এখান থেকে প্রশ্ন হয় কি জানো, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা অথবা কি বলে, এই সক্রিয়তা আর হচ্ছে স্ট্যাবিলিটি বা স্থায়িত্বের ক্রম আসে। এই 3টা আমার ডিগ্রি হইলো, একটা হচ্ছে 3 ডিগ্রি, একটা হচ্ছে 2 ডিগ্রি, একটা হচ্ছে আমার 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল হইলো। এখন কথা হচ্ছে এখান থেকে কী প্রশ্ন আসে, এই যে ফ্রি রেডিক্যাল বলছিলাম, ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? ইলেকট্রনের ঘাটতি আছে। আর কি বলো তো, আর কে কি বলা হয়? অ্যালকাইল গ্রুপ। আর কে কি বলা হয় ভাইয়া? অ্যালকাইল গ্রুপ। কি বললাম? এই যে আর, এই যে আর কে কি বলা হয়? আমার অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। এখন অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকাইল গ্রুপের কি থাকে বলো? অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন দেওয়ার ক্যাপাসিটি থাকে, মানে অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়? ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপ। আমরা একটা এমসিকিউ খুব ভালো করে পড়তেছি, হ্যাঁ?
তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো অ্যালকাইল গ্রুপকে ইলেকট্রন দাতা গ্রুপ কেন, এটারও ব্যাখ্যা আছে, ওইটা দেয়া লাগবে না। আচ্ছা একটু দেখো, অ্যালকাইল গ্রুপ মানে কি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, যেমন ধরো অ্যালকেন, ধরো CH4, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় কি থাকবে, CH3, মিথাইল গ্রুপ, তাই না, একটা হাত ফাঁকা। এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা কি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়, ইলেকট্রন দাতা গ্রুপ। কিভাবে দাতা গ্রুপ, দেখো এই একটা কার্বন, কার্বনের কয়টা হাত, 4টা হাত, 3টা হাতে 3টা H আছে, মিথাইলের জন্য যদি বলি একটা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা। এখন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভকে কার্বন, তাহলে এই বন্ধনের যে 2টা ইলেকট্রন আছে কার দিকে সরে আসবে, কার্বনের দিকে। এই বন্ধনের 2টা ইলেকট্রন কার দিকে সরে আসবে, কার্বনের দিকে। এই বন্ধনের 2টা ইলেকট্রন কার দিকে সরে আসবে, কার্বনের দিকে। আলটিমেটলি এই কার্বনের সারফেসে ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি বেড়ে যাবে। সে যদি অন্য কারোর সাথে যুক্ত হয় তখন সে ইজিলি ইলেকট্রন দিতে পারবে। সেই জন্য অ্যালকাইল গ্রুপকে কি বলা হয়, ইলেকট্রন দাতা গ্রুপ বলা হয়। এটা আপনাদের একটু মনে রাখতে হবে। এবার আসেন এখানে দেখেন, একটা এই কার্বনেরও ইলেকট্রনের ঘাটতি, এই কার্বনেরও ইলেকট্রনের ঘাটতি, এই কার্বনেরও কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এখানে একটা আর যুক্ত আছে, এখানে 2টা আর যুক্ত, এখানে 3টা আর যুক্ত। কার ঘাটতিটা আগে পূরণ হয়ে যাবে, মানে আমি 3জন আমরা গরিব, এখন 3জনে, একজনে গেছে একজন বড় লোকের কাছে, আরেকজন গেছে 2জনের কাছে, আরেকজন গেছে 3জনের কাছে, 3জন মানে সবাই টাকা দিবে। তাহলে কার ঘাটতি, কার টাকার মানে ক্রাইসিস আগে পূরণ হয়ে যাবে, যে 3জনের কাছে গেছে, মানে আরে 3জন দিচ্ছে, ওরে 2জন দিচ্ছে, ওরে 1জন দিচ্ছে, তাহলে কার ঘাটতিটা আগে পূরণ হয়ে যাবে, 3 ডিগ্রি। তো স্ট্যাবিলিটিটা কি হবে, স্ট্যাবিলিটি হয়ে যাবে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি আর হচ্ছে 1 ডিগ্রি। ধরো যে মানুষটা সবচেয়ে বেশি শান্ত, সবচেয়ে বেশি শান্ত, আর যে মানুষটা তাহলে কি সে কি ঝগড়া করবে, করবে না। তাহলে রিঅ্যাক্টিভিটি কি, স্ট্যাবিলিটির উল্টা। তাহলে স্ট্যাবিলিটি যদি হয় এটা, আর রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কি হবে, এটা হচ্ছে স্থায়িত্ব, সক্রিয়তা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 0 ডিগ্রি কিন্তু ইনক্লুডেড হইতে পারে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝছেন, এই ফ্রি রেডিকেলের স্থায়িত্ব এবং হচ্ছে সক্রিয়তা, এটা ভালো করে মনে রাখতে হবে। যদি এইটুকু মনে না রাখতে পারেন, এই বক্স মনে রাখবেন, তাইলে আপনি পরীক্ষা এমসিকিউ আনসার করতে পারবেন। যদি ওইটা মনেও রাখতে না পারেন, এই বক্স আপনাকে মনে রাখতে হবে। বুঝাইতে পারলাম কি? বুঝছেন? একটু জানাবেন, হ্যাঁ এইটুকু বুঝছেন কিনা। তাহলে এটা আমার কি গেল বলো তো, ফ্রি রেডিকেলের সক্রিয়তার কথাবার্তা চলে গেল। এইটুকু হচ্ছে আমার ফ্রি রেডিকেল নিয়ে কথাবার্তা। এখন আসো, আমরা তো কি পড়ছিলাম ভাইয়া, সুষম বিভাজন পড়ছি। এখন আরেকটা কি হইতে পারে, অসম বিভাজন, মানে সমান সমান ভাগ হবে না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে না। সেটা কীরকম হইতে পারে, সেটা যদি একটু খেয়াল করো, সেটা যদি একটু খেয়াল করো, দেখো তাহলে একটা ধরো কার্বন সি হেলুজেন গ্রুপের সাথে আছে। হেলুজেন গ্রুপে কারা কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো আছে। তাহলে হেলুজেন গ্রুপের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই বন্ধনের ইলেকট্রন হেলুজেনের দিকে চলে যাবে, এটা হয়ে যাবে নেগেটিভ, আর এটা হয়ে যাবে কি পজিটিভ। এখান থেকে আমি কি পাবো, আর পজিটিভ অথবা কার্বন পজিটিভ। যখন আমি আর পজিটিভ অথবা কার্বন পজিটিভ পাবো, সেটাকে কি বলা হয়, কার্বো ক্যাটায়ন বলা হয়। কি বললাম, কার্বো ক্যাটায়ন। বুঝাইতে পারলাম, এটাকে বলা হয় কার্বো ক্যাটায়ন অথবা কার্বোনিয়াম, এটাও বলা যেতে পারে, অথবা কার্বোনিয়াম। মনে রাখবে নামগুলো, কার্বোনিয়াম। এখন বলো কার্বো ক্যাটায়ন মানে কি, পজিটিভ চার্জ। কার্বো ক্যাটায়নের কি থাকবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে। কিভাবে, কার্বো ক্যাটায়ন কি চার্জ, পজিটিভ চার্জ, মানে ইলেকট্রন দিয়ে দিছে। তাহলে কার্বো ক্যাটায়ন মানে কি, ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি। যদি ইলেকট্রনের ঘাটতি হয় ফ্রি রেডিকেলের মতো, তাহলে তার আমি যদি 3টা কার্বো ক্যাটায়ন লিখতে চাই, ধরো এটা একটা কার্বো ক্যাটায়ন, একটা H যুক্ত আর সরি একটা আর যুক্ত, তাহলে এটা আমার 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। 2 ডিগ্রি কীভাবে লিখবো, এই যে একটা কার্বো ক্যাটায়ন, এখানে 2টা আর যুক্ত থাকবে। বুঝাইতে পারলাম, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। 3 ডিগ্রি কীভাবে লিখবো, এখানে 3টাই আর যুক্ত থাকবে বা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। তাহলে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। তাহলে এই কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি কী হবে, এখানেও ইলেকট্রনের ঘাটতি, এখানেও ইলেকট্রনের ঘাটতি ছিল, তো এটার মতো সেম হয়ে যাবে। তাহলে স্টেবিলিটি বা স্থায়িত্ব কার বেশি হয়ে যাবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি কি হয়ে যাবে, রিঅ্যাক্টিভিটি হয়ে যাবে তার উল্টা, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন।
আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এইটুকু যদি বুঝেন আমার আনসারটা করতে পারবো। এই কোশ্চেনে এবার আসেন। এই কোশ্চেনে বলছিল নিচের কোন কার্বোক্যাটায়ন, মানে কি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানে কি সি প্লাস, কার্বোক্যাটায়ন মানে আর প্লাস অথবা সি প্লাস, কার্বন অথবা আর পজিটিভ, পজিটিভ মানে ইলেকট্রনের ঘাটতি। তাহলে কার ঘাটতি আগে পূরণ হবে, যার সাথে অ্যালকাইল গ্রুপ বেশি যুক্ত। তাহলে এটার সাথে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত, সিএস3 কয়টা যুক্ত, 3টা, এটার সাথে 2টা, এটার সাথে তো নাই, এটার সাথে কয়টা যুক্ত আছে, একটা যুক্ত আছে। তাহলে কারটা আগে পূরণ হবে, স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটি কার হবে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি কার হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। তাহলে আমার স্থায়িত্ব জানতে চাইছে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। আর যদি সক্রিয়তা জানতে চাইতো, এটা হচ্ছে আমার উত্তর, এই যে মিথাইল গ্রুপ। বুঝাইতে পারলাম? তাহলে এটার উত্তর যে এটা হবে, আপনারা কি একদম ক্লিয়ার বুঝছেন? একদম ক্লিয়ারলি বুঝছেন কিনা ভাইয়ারা একটু জানাবেন। এখন বুঝছো কিনা বলো বাচ্চারা, এখন বুঝছো কিনা? আমি আবার বলি, দেখো এই যে আমরা এই চারটা কই গেল, এই চারটা যে পড়লাম, দেখো আমি বন্ধন বিভাজন পড়ছি 2 ধরনের। বন্ধন বিভাজন কয় ধরনের? 2 ধরনের। একটাকে বলা হয় কি বলতো, সুষম বিভাজন, একটাকে বলা হয় অসম বিভাজন। সুষম বিভাজনের ফলে কি তৈরি হয়, মুক্তমূলক বা ফ্রি রেডিকেল। ফ্রি রেডিকেল মানে ইলেকট্রনের ঘাটতি, কিভাবে সেটা বুঝাইছি। তাহলে এই অ্যালকাইল গ্রুপ মানে কি ইলেকট্রন দাতা ইলেকট্রন দিতে পারে, এই ঘাটতি কার পূরণ হবে, এখানে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত, এখানে 2টা, এখানে একটা, তো এটার ঘাটতি আগে পূরণ হবে, তাহলে স্টেবল সে আগে হয়ে যাবে। তাহলে স্থায়িত্বের ক্রম হচ্ছে 3, 2, 1 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি কি 1 to 2, উল্টা। এবার এখানে আসো, বিষম বিভাজনের ফলে যদি কার্বন পজিটিভ হয়, তাহলে সেখান থেকে আমার কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নকে কি বলা হয়, কার্বনিয়াম। কার্বোক্যাটায়ন মানে কি পজিটিভ, মানে ইলেকট্রন দিয়ে দিছে, তো তারও কি ইলেকট্রনের ঘাটতি, তাহলে এটারও স্টেবিলিটি কি হবে 3, 2, 1, আর রিঅ্যাক্টিভিটি কি হবে 1, 2, 3। তাহলে কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেল যেগুলো একটা মনে রাখবা, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন। এবার আমরা পড়ব হচ্ছে আপনার আরেকটা পার্ট বাকি আছে এখানে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে আমার অসম বিভাজনের ফলে। তো একটা জিনিস, অসম বিভাজনের ফলে কি তৈরি হয় বলো, অসম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন তৈরি হইতে পারে এবং কার্বানায়নও তৈরি হইতে পারে। আরেকটা কি হইতে পারে, কার্বানায়ন। কিভাবে তৈরি হয় সেটা একটু খেয়াল করো ভাইয়ারা। দেখো, যদি কার্বন কার সাথে যুক্ত থাকে, ধাতুর সাথে যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাহলে দেখো তো কি হচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, কার্বনটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যদি কার্বন নেগেটিভ, সি নেগেটিভ অথবা আর নেগেটিভ হয়, সেটাকে কি বলা হয়, কার্বানায়ন। এটাকে কি বলা হয়, কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন। কার্বানায়ন, কার্বো অ্যানায়ন বা কার্বানায়ন মানে সি নেগেটিভ। সি নেগেটিভ মানে কি ইলেকট্রনের ঘাটতি নাকি আধিক্য। তাহলে কার্বানায়ন মানে হচ্ছে সি নেগেটিভ অথবা আর নেগেটিভ। এটা মানে কি ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন কি আধিক্য, ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে। তাহলে সে কি সবার মতো নিবে? দেখো এইদিকে ইলেকট্রন কম ছিল, ইলেকট্রনের ঘাটতি ছিল, ওর কি আধিক্য আছে, তাহলে এটা একদম রিভার্স হয়ে যাবে। কার্বোক্যাটায়ন আর হচ্ছে ফ্রি রেডিকেলের কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি 3টে কার্বানায়ন লিখি, ধরো এটা একটা সি মাইনাস, এটার সাথে কয়টা আর যুক্ত আছে, একটা আর যুক্ত আছে, বাকি 2টা এইচ। তাহলে এটা আমার কত ডিগ্রি বলো, এটা আমার 1 ডিগ্রি। তাহলে আমি আরেকটা কার্বানায়ন লিখি, এটার সাথে ধরো 2টা আর যুক্ত আছে, তাহলে এটা আমার কত ডিগ্রি ভাইয়া, 2 ডিগ্রি। এখানে আমি আরেকটা দিলাম, তাহলে এটার সাথে ধরো 3টাই আর যুক্ত আছে, তাহলে এটা আমার 3 ডিগ্রি। যেহেতু কার্বন আয়নের মধ্যে ইলেকট্রনের ঘাটতি নাই, আধিক্য আছে, এখন এখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত মানে তারা ইলেকট্রন দিতে পারে। তাহলে ধরো তুমি অনেক বড় লোক, তোমার যদি কেউ ভিক্ষা দিতে চায় তুমি নিবা, ওখানে ঝগড়া করে ফেলবা না। সেজন্য এখানে স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটিটা কি হয় বলো তো, 1 ডিগ্রি হয় বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। আর রিঅ্যাক্টিভিটি কি হবে, রিঅ্যাক্টিভিটি হবে উল্টা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। মানে ওরে 3 জনে টাকা দিতে চাচ্ছে, এখানে ঝগড়া বেশি হবে, সেজন্য বেশি রিঅ্যাক্টিভ। এখানে একজনে দিতে চাচ্ছে, এখানে কম ঝগড়া হবে। এটাই হচ্ছে নর্মাল কথা। আশা করি বুঝছেন। এই চার্ট থেকে, এই পেজ থেকে একটা এমসিকিউ আসবে শিওর, এই পেজ থেকে একটা এমসিকিউ আসবে, এইটুকু মনে রাখবা। এই পেজ থেকে একটা এমসিকিউ আপনাদের আসবেই। বুঝাইতে পারলাম? এই পেজ থেকে একটা এমসিকিউ আসবে। তাহলে আমার প্রশ্নটা যেটা ছিল, দেখো
এটা ছিল নিচের কোন কার্বোক্যাটায়নটি বেশি স্টেবল, তাই না? তাহলে আমি কি শিখলাম? ফ্রি রেডিক্যাল শিখলাম, কার্বোক্যাটায়ন শিখলাম, কার্বানায়ন শিখলাম। মানে এই টপিক থেকে যত ধরনের প্রশ্নই হোক না কেন আপনি সেটা কি করতে পারবেন? প্রপার আনসার করতে পারবেন। বুঝাইতে পারলাম? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ফাংশনাল গ্রুপ কিভাবে ডিগ্রি হয় সেটাও আশা করি বুঝছেন। এবার আরেকটা কোশ্চেনে আসেন। দেখেন, একটা কম্পাউন্ড দেওয়া আছে, এই পরমাণুগুলোর সংকরায়ন কি ধরনের সেটা জানতে চাইছে। কার্বন পরমাণুগুলোর সংকরায়ন জানতে চাইছে কি ধরনের। আপনারা কি ক্লাসে আছেন বাচ্চারা? অল ক্লিয়ার, ঠিক আছে। আপনারা হচ্ছে ক্লাসটা কি শেয়ার দিছেন? যারা যারা ক্লাসটা শেয়ার দেন নাই কাইন্ডলি হচ্ছে ক্লাসটা শেয়ার দিবেন। ওকে, এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি জানতে চাইছে, সংকরায়ন বের করতে বলছে। আমরা তাহলে সংকরায়নের জন্য কয়েকটা তথ্য মনে রাখবো। যদি যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কি বললাম, মানে কার্বনের কত দিকে ইলেকট্রন আছে সেটা দিয়ে আমরা করে ফেলতে পারি। তবে সহজ প্রসিডিউর কি, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডেড থাকে, মানে একক বন্ধনে থাকে, তার সংকরায়নটা কি হয় ভাইয়া? sp3। যদি কার্বন কার্বন ডাবল বন্ডেড থাকে, তার সংকরায়নটা কি হবে? sp2। আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ডেড থাকে, শুধু শুধু এটা মনে রাখবে, আর কিছু মনে রাখা লাগবে না, তাহলে তার সংকরায়নটা কি হবে? sp হবে। বুঝাতে পারলাম? তাহলে দেখো তো এখানে কম্পাউন্ডটা কি ছিল আমার? CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2, এই হচ্ছে আমার কম্পাউন্ড। তাহলে প্রত্যেকটা কার্বনের সংকরায়ন দেখি। দেখো তো এই কার্বনের সাথে কি আছে? ডাবল বন্ড আছে, তাহলে এটার সংকরায়নটা কি হবে? sp2। দেখো এই কার্বনের সাথেও ডাবল বন্ড আছে, এই যে, তাহলে এটার সংকরায়ন কি হবে? sp2। এই কার্বনের সাথেও ডাবল বন্ড আছে, দেখছো, sp2। দেখো এই কার্বনেরও কি ডাবল বন্ড আছে, মানে sp2। ক্লিয়ার? তাহলে এইখানে সংকরায়নটা কি হবে ভাইয়া? sp2। সংকরায়নটা কি হবে? sp2। আশা করি বুঝছো। তাহলে যে কোনো একটা কম্পাউন্ড দেখ না কেন, তুমি ডাবল বন্ড থাকলে sp2 দিবা, যদি তুমি সিঙ্গেল বন্ড থাকে তাহলে কি দিবা? sp3 দিবা, আর যদি ট্রিপল বন্ড থাকে sp হবে সংকরায়ন। বুঝাইতে পারলাম? ওকে, তাহলে এই সংকরায়ন পার্ট নিয়ে যেন তোমাদের কোনো ঝামেলা না হয়। তাহলে একদম ইজি একটা কোশ্চেন ছিল। তাহলে দেখো আমরা যে টপিক দুইটা পড়ছি, একটা পড়ছি কি কার্বোক্যাটায়ন কার্বানায়ন, কার্বোক্যাটায়ন কার্বানায়ন ফ্রি রেডিক্যাল, এটার থেকে আপনার প্রশ্ন হইতে পারে। আর একটা কি বললাম, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের সংকরায়ন বের করা, তাহলে আমরা এই দুইটা টপিক থেকে যেইভাবেই প্রশ্ন হোক না কেন আশা করি পারবো। তাহলে একটা সেলফ টেস্ট দেখি। দেখো, ধরো একটা কম্পাউন্ড এটা CH3 CH ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড CH। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে কার্বনগুলোর সংকরায়ন বের করো। দেখো, এই 1 নাম্বার কার্বন যদি এটাকে ধরি, আমরা এই দিক থেকে 1 নাম্বার গণতে হবে, যেহেতু ট্রিপল বন্ড। আচ্ছা, আমরা জাস্ট এভাবে কাউন্টটা করে যাচ্ছি। তো এই কার্বনের দেখো তো কোনো ডাবল বন্ড নাই, তাহলে তার সংকরায়ন কি? sp3। এই কার্বনের ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনের সংকরায়ন কি হবে? sp2। এই কার্বনেরও ডাবল বন্ড আছে, তাহলে তার সংকরায়ন কি হবে? sp2। এই কার্বনের দেখো ট্রিপল বন্ড আছে, তাহলে তার সংকরায়ন কি হবে? sp। এই কার্বনেরও ট্রিপল বন্ড আছে, তার সংকরায়ন হবে sp। তাহলে এইভাবে আমরা যে কোনো কম্পাউন্ডের সংকরায়ন বের করে ফেলতে পারবো। সংকরায়ন থেকে একটা প্রশ্ন আসবে, এটা মনে রাখবা, হ্যাঁ, সংকরায়ন থেকে একটা প্রশ্ন আসবেই। আশা করি বুঝছেন। এই ইজিয়েস্ট ওয়েতে আমরা কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আসছে, লঞ্চ করা হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা পদার্থবিজ্ঞানের 30টি ক্লাস দিব, রসায়নের 30টি লাইভ ক্লাস দিব, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতে 30টি করে ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। এবং পাশাপাশি তোমরা যারা হচ্ছে এখান থেকে যাদের 4th সাবজেক্ট আছে ওইটা চেঞ্জ করে বাংলা ইংলিশ দাগাইতে চাও, বাংলা ইংলিশেরও কি ক্লাসের ব্যবস্থা আছে। তো পুরাটা কোর্স আমরা তোমাদের সাথে কতদিন থাকবো? একদম তোমাদের এই নেক্সট গুচ্ছের পরীক্ষার আগ পর্যন্ত, বুঝছো? আর এই কোর্স ফি খুবই কম, মাত্র 3,999 টাকা। তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো। ওকে,
আর আমরা যে তোমাদের জন্য এই সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ক্লাসগুলো নিচ্ছি, তো পদার্থবিজ্ঞান রসায়ন একটা ক্লাস হয়েছে, গত ক্লাসে জীববিজ্ঞান হয়েছে, আজকে আবার রসায়ন হচ্ছে অর্গানিকের উপর। শনিবার আরেকটা রসায়নের ক্লাস আছে, সেটা আমিই নিব, সেটা হচ্ছে এই গুণগত রসায়ন, বা তোমাদের ইচ্ছা মতো তোমরা জানাবা সেই টপিকের উপর ক্লাস নিব। এই ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে, বুঝাইতে পারলাম? তো তোমরা আমাদের ক্লাসটা কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দিও। এবার আসো আরেকটা প্রশ্ন, দেখো যদি ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো এটা কি একটা জারক, বুঝাইতে পারলাম কিভাবে জারক মনে রাখতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তাপ দেওয়া হয়, তাহলে নিচের কোনটি উৎপন্ন হয়? তাহলে ইথাইল বেনজিনকে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারণ ঘটায় কি উৎপন্ন হয় সেটা জানতে চাইছে। এটা জানার আগে আমরা একটা লম্বা একটা সিরিজ শিখবো। হ্যাঁ, ধরো যে কোনো একটা হাইড্রোকার্বন, যে কোনো একটা হাইড্রোকার্বনকে যদি আমরা অক্সিডেশন করি বা জারণ ঘটাই, কি বললাম? অক্সিডেশন করি বা জারণ ঘটাই, অক্সিডেশন করবে জারণ ঘটে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে, বুঝাইতে পারলাম? এই অ্যালকোহলকে যদি তুমি ফার্দার জারণ ঘটাও, আর জারণ ঘটানোর জন্য কি জায়মান অক্সিজেন দিতে হয়। আচ্ছা, ফার্দার যদি জারণ ঘটাও সেটা কি হয়ে যাবে? অ্যালডিহাইড, অ্যালডিহাইড অথবা কিটোন হয়ে যাবে, অ্যালডিহাইড অথবা কিটোন হয়ে যাবে। এই অ্যালডিহাইড কিটোনকে যদি তুমি ফার্দার জারণ ঘটাও কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি ফার্দার জারণ ঘটাও কি হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বুঝাইতে পারলাম? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা মনে রাখা লাগবে এই সিকোয়েন্সটা। আবার রিভার্স আসো, তুমি যদি জৈব অ্যাসিডকে বিজারণ ঘটাও, জৈব অ্যাসিডকে বিজারণ ঘটাও অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে, অ্যালডিহাইড অথবা কিটোনকে যদি বিজারণ ঘটাও অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহলকে যদি তুমি বিজারণ ঘটাও ওই আগের হাইড্রোকার্বনটা পেয়ে যাবো। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। এই সিকোয়েন্স যদি মনে থাকে তোমরা অনেক এমসিকিউ ইজিলি আনসার করে ফেলতে পারবা। এই সিকোয়েন্স তোমাদের মনে রাখা লাগবে। ক্লিয়ার? তাহলে দেখো তো এখানে বসে ইথাইল বেনজিন, তাহলে ইথাইল বেনজিনের সংকেতটাই লিখি। বেনজিন গ্রুপের মধ্যে কে যুক্ত থাকবে? ফিনাইল গ্রুপে ইথাইল গ্রুপ, CH2 CH3, এই হচ্ছে আমার ইথাইল বেনজিন। এটাকে যদি তুমি জারণ ঘটাও, জারণ ঘটাও, বুঝাইতে পারলাম? তাহলে প্রথমে অ্যালকোহল হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হবে, আলটিমেটলি ফাইনালে কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। মনে রাখবা এটা একটা তীব্র জারক, এটার প্রেজেন্সে সরাসরি শেষ ফেজে চলে যায়, বুঝছো? তাহলে কি তৈরি হয়? বেনজোইক অ্যাসিড তৈরি হয়। তাহলে এখান থেকে কি তৈরি হবে? আমার বেনজোইক অ্যাসিড। কি তৈরি হবে? বেনজোইক অ্যাসিড, COOH হয়ে যাবে, বুঝাইতে পারলাম? কি তৈরি হবে? বেনজোইক অ্যাসিড। তাহলে আমার উত্তরটা কি হবে বলো তো? বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার? উত্তরটা হবে আমার বেনজোইক অ্যাসিড। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। তাহলে আপনার এখান থেকে কি শিক্ষা লাভ করতে হবে? আপনার এখান থেকে শিক্ষা লাভ করতে হবে এই টপিকটা। তাহলে একটা এমসিকিউ শিখেন না ভাই, পুরা টপিকটা শিখেন, তাহলে হচ্ছে আপনি এই রিলেটেড যত ধরনের এমসিকিউ আছে ওগুলো আপনি সলভ করতে পারবেন। আশা করি বুঝাইতে পারলাম। পরে আরেকটা কম্পাউন্ড দেখো, নিচের কোন যৌগটি হচ্ছে সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে? নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে? এটার দিকে যদি একটু আসো তাহলে এটার আনসারটা কি হবে? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, সবাই ক্লিয়ার বলতেছো। চলো আমরা এই প্রশ্নটার মধ্যে এবার যাই। নিচের কোনটি সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে? এখন সিস ট্রান্স সমানুতা মানে কি বুঝো? আমরা সমানুতা কয় ধরনের সেটা একটু খেয়াল করি। আমরা পুরোটা চার্ট একদম আমরা কি পারবো? পুরা সমানুতা শেষ করে ফেলবো। ওকে, একটা টপিক না, আমরা এমসিকিউ না পুরো টপিক দেখবো। সমানুতা, সমানুতা কয় ধরনের বলো তো ভাইয়া? সমানুতা হচ্ছে আমার দুই ধরনের। সমানুতা কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানুতা, ঘাটনিক সমানুতা। আরেকটাকে বলা হয় স্টেরিও সমানুতা। স্ট্রাকচারাল আইসোমারিজম অথবা স্টেরিও আইসোমারিজম। ওকে, তাহলে সমানুতা আমার কয় ধরনের? সমানুতা হচ্ছে আমার দুই ধরনের। একটাকে বলা হয় ঘাটনিক সমানুতা, একটাকে বলা হয় স্ট্রাকচারাল বা স্টেরিও সমানুতা। একটাকে বলা হয় গাঠনিক সমানুতা, একটাকে বলা হয় স্টেরিও বা স্ট্রাকচারাল আইসোমারিজম। এই গাঠনিক সমানুতা আবার কয় ধরনের? 5 ধরনের। কি কি? গাঠনিক সমানুতার এক নম্বর হচ্ছে চেইন আইসোমারিজম, চেইন বা শিকল সমানুতা, শিকল সমানুতা। তাহলে শিকল সমানুতা কি হবে? আণবিক সংকেত সেম থাকবে কিন্তু শিকলের ভিন্নতার কারণে উদ্ভব ঘটবে এরকমগুলো। 2 নম্বরে কি বলতো? অবস্থান সমানুতা,
অবস্থান সমানতা। অবস্থান সমানতা মানে কি? পজিশন আইসোমারিজম, তাই না? কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে এই সমানতার উদ্ভব ঘটবে। 3 নাম্বার হচ্ছে আমার কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা। এখন কার্যকরী মূলক সমানতাতে কি হবে? কার্যকরী মূলকের ভিন্নতার কারণে এই সমানতার উদ্ভব ঘটবে। 4 নাম্বার হচ্ছে মেটামারিজম, আর 5 নাম্বার হচ্ছে টোটুমারিজম। এখন এই আমার মেটামারিজম আর গাঠনিক অবস্থান সমানতার মধ্যে একটা সম্পর্ক আছে, আর কার্যকরীমূলক সমানতা আর টোটুমারিজমের মধ্যে একটা সম্পর্ক আছে। এগুলো আমরা বিস্তারিত দেখবো, প্যারা নেই। এই আমার কি গেল? স্ট্রাকচারাল আইসোমারিজম গেল। এবার আসে স্টেরিও আইসোমারিজম, আবার দুই ধরনের। একটাকে বলা হয় জ্যামিতিক সমানতা, আরেকটাকে বলা হয় আলোক সমানতা। সমানতা থেকে একটা আসবে, বিশেষ করে জ্যামিতিক সমানতা থেকে, মনে রাখবা। কি বললাম? একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে আলোক সমানতা। মানে একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম আবার দুই ধরনের। একটা হচ্ছে সিস সমানু, আর একটা হচ্ছে ট্রান্স সমানু। বুঝাইতে পারলাম? একটা হচ্ছে সিস আর একটা কি? ট্রান্স। আর আলোক সমানতা আবার কয় ধরনের হইতে পারে? 3 ধরনের। অ্যানানসিওমার, ডায়াস্টেরিওমার। কি বলতো? অ্যানানসিওমার, ডায়াস্টেরিওমার, আর হচ্ছে মেসো কম্পাউন্ড। বুঝাইতে পারলাম? অ্যানানসিওমার, ডায়াস্টেরিওমার, মেসো কম্পাউন্ড। এগুলো একটু ধারণা রাখতে হবে। তুমি ডিটেলস তো পড়বা, ঠিক আছে, ধারণাটা রাখা লাগবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার জিনিসপাতি গেল। এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন। তাহলে এটা কি আমার পুরা ওভারঅল সমানতার ক্লাসিফিকেশন। এখন আমরা জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করব। কি বললাম? জ্যামিতিক সমানতা নিয়ে আলোচনা করব। জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, আসো। এই জ্যামিতিক সমানতা কয় ধরনের জানো? 2 ধরনের। একটা কি? সিস এবং ট্রান্স। তাহলে জ্যামিতিক সমানতার শর্ত, এই শর্ত দিয়ে কি হইতে পারে? এমসিকিউ হইতে পারে। কি বললাম? শর্ত দিয়ে এমসিকিউ হইতে পারে, অ্যাপ্লিকেশন দিয়ে এমসিকিউ হইতে পারে। 1 নাম্বার শর্ত কি বলতো? মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে। মুক্ত আবর্তন হওয়া যাবে না। মুক্ত আবর্তন হওয়া যাবে না মানে কারা কারা দিবে? কার্বন কার্বন ডাবল বন্ডযুক্ত যারা আছে তারা দিবে, অথবা চাক্রিক কম্পাউন্ডগুলো দিবে। কি বললাম? চাক্রিক কম্পাউন্ডগুলো দিব। 2 নাম্বার শর্ত দেখো, ধরো কার্বন কার্বন ডাবল বন্ডযুক্ত একটা কম্পাউন্ড আছে। 30 বাজবে। কার্বন কার্বন ডাবল বন্ডযুক্ত একটা কম্পাউন্ড আছে, এটার সাথে ধরো একটা এ যুক্ত আছে, এটার সাথে বি যুক্ত আছে, এখানে এ যুক্ত আছে, বি যুক্ত আছে। তাহলে শর্ত কি বলতো? এ কখনোই বি এর সমান হইতে পারবে না। এ কখনোই বি এর সমান হইতে পারবে না। এটুকু কি বুঝছো? এ কখনোই বি এর সমান হইতে পারবে না। তাহলে এটা কি বুঝাচ্ছে সেটা একটু খেয়াল করি। এক্সাম্পলটা দেখো, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে এখানে একটা কি যুক্ত আছে? CH3, এখানে ধরো H যুক্ত আছে, এখানে CH3, এখানে H যুক্ত। মানে কি দেখো তো, এ আর বি সেম হয়েছে, এখানে মিথাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন গ্রুপ। তাহলে শর্ত হচ্ছে এই এ আর বি সেম হওয়া যাবে না। মুদ্রা কথা হচ্ছে একই কার্বনে দুইটা সেম জিনিস থাকা যাবে না। একই কার্বনে দুইটা সেম জিনিস থাকা যাবে না। এবং দুইটা জিনিস যদি একই দিকে হয়, সেম জিনিস যদি ধরো এই মিথাইল গ্রুপ উপরে, হাইড্রোজেন নিচে, এরকম একই দিকে থাকলে সেটাকে বলা হয় সিস। সেটাকে কি বলা হয় ভাইয়া? সিস সমানু, সিস। তাহলে এটা ট্রান্সভার্সনটা কি হবে? এইটুকু সেম থাকবে। কি বললাম বলো তো ভাইয়া? এইটুকু ট্রান্সভার্সন কীরকম হবে? এইটুকু সেম থাকবে, জাস্ট ওইটা ঘুরে যাবে, এই পাশেরটা ঘুরে যাবে, আমার এইচ উপরে চলে যাবে আর CH3টা নিচে চলে আসবে। তাহলে দেখো তো ভাইয়া, এই যে CH3, এই CH3 কোনাকোনি, হাইড্রোজেন কোনাকোনি, এই পোর্শনটাকে বলা হয় ট্রান্স। কি বললাম? ট্রান্সভার্সন। বুঝতে পারলাম? এটাকেই বলা হয় কি? সিস্টেম সমানু। আশা করি আপনারা বুঝছেন 2 নাম্বার শর্ত। এবার আসেন 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত এই পেজে দেখাবো? আচ্ছা, আরেকটা পেজ নেই। 3 নাম্বার শর্ত দেখেন। 3 নাম্বার শর্ত, যদি কার্বন কার্বন ধরেন ডাবল বন্ড আছে, ওকে, এখানে ধরেন এ যুক্ত, এখানে বি, এখানে বি, এখানে সি। শর্ত কি তাহলে? এ কখনোই বি এর সমান হইতে পারবে না এবং বি কখনোই
সি এর সমান হইতে পারবে না, মানে এইগুলো সমান হয়ে যাবে না, একই কার্বনে দুইটা সেম জিনিস থাকা যাবে না। তাহলে ধরেন একটা কার্বন কার্বন ডাবল বন্ড নিলাম, ধরেন এখানে আমি CH3 দিলাম, এখানে আমি H দিলাম, এখানে আমি H দিলাম, এখানে আমি ফ্লোরিন দিলাম। তাহলে বলো তো এটা কোন ধরনের সমাণু? এটা কি সিস নাকি ট্রান্স? দেখো দুইটা H আছে, একই জিনিস কোনাকুনি আছে, তাহলে এটা কি আমার ট্রান্স সমাণু। ক্লিয়ার? তাহলে এটা সিস ভার্সন কি হবে? এটা সিস ভার্সন কি হবে বলো তো? একটা ফিক্স থাকলো, জাস্ট ওইটা ঘুরাই যাবে, ওইটা ঘুরাই যাবে, একটা ফিক্স থাকলো আর একটা ঘুরাই যাবে, ফ্লোরিন উপরে চলে গেল, হাইড্রোজেন নিচে, দেখো এই দুইটা হাইড্রোজেন একই দিকে, তাহলে এটা কি সিস সমাণু। বুঝাইতে পারলাম? আর একটা শর্ত আছে, 4 নাম্বার শর্ত, লাস্ট। এই 4টা শর্ত জানলে তুমি জ্যামিতিক সমানুতার সকল প্রশ্ন আনসার করতে পারবা। বুঝাইতে পারলাম? 4 নাম্বার শর্তে আসো। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলো, ওকে, এখানে ধরো এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, মানে 4টাই ভিন্ন ভিন্ন, তখন কি এ কখনোই বি এর সমান হইতে পারবে না, সি কখনোই ডি এর সমান হইতে পারবে না। এরকম কন্ডিশন হইলে কি রকম হইতে পারে? একটা এক্সাম্পল দেখি, চলো। এক্সাম্পলটা হচ্ছে এটা, ধরো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে ধরো ফ্লোরিন নিলা, এখানে ক্লোরিন নিলা, এখানে ব্রোমিন নিলা, এখানে আয়োডিন নিলা, তাহলে এটা কি সিস নাকি ট্রান্স কেমনে বুঝবা? এখানে তো সব ভিন্ন ভিন্ন, কোনোভাবেই মিলাইতে পারতেছি না, তাই না? সব ভিন্ন ভিন্ন, তখন কি করব? দেখো যদি 4টাই ভিন্ন ভিন্ন হয়ে যায় আমরা কিভাবে কনসিডার করব? আণবিক ভর দিয়ে। দেখো ফ্লোরিন হালকা ক্লোরিনের তুলনায়, তাহলে ফ্লোরিনটা উপরে আছে আর ভারীটা নিচে আছে। এখানে দেখো ব্রোমিন হালকা আয়োডিন থেকে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাই না? তাহলে দুইটা হালকা উপরে দুইটা ভারী নিচে, তাহলে এটা কি হবে? এটা হবে আমার সিস। তাহলে এটা ট্রান্সভার্সনটা কি হবে? ট্রান্সফর্মটা এরকম হয়ে যাবে না? দেখো তো, একটাকে সেম রাখলাম আর একটাকে ঘুরাই দিলাম, তাহলে এখানে আমার আয়োডিন হয়ে গেল, এখানে আমার ব্রোমিন হয়ে গেল। তাহলে এখানে খেয়াল করো তো, এই দুইটা ভারী কোনাকুনি, এই দুইটা হালকা কোনাকুনি, তাহলে এটা আমার কি ট্রান্স। তাহলে এই হচ্ছে আমার ওভারঅল জ্যামিতিক সমানুতার কথাবার্তা। আমি শুধু এমসিকিউটা পড়ে নাই, জ্যামিতিক সমানুতা থেকে একদম ডিটেলস পড়াই দিছি, এর বাইরে আর কোনো জ্যামিতিক সমানুতার প্রশ্ন হইতে পারে না। এবার আমরা এখানে কোশ্চেনে আসি, বলছে কোনটি সিস্টেন্স মানে জ্যামিতিক সমানুতা শো করবে। এবার প্রশ্নের উত্তরে আসি, দেখো এখানে কি আছে? এখানে ওই রকম কিছু না, এটা হচ্ছে না, ডাবল বন্ড আছে। দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে এইচ, এখানে এইচ, মানে কি এ আর বি কি ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা কি করবে না? জ্যামিতিক সমানতা শো করবে না। তাহলে এখানে দেখো এটার মধ্যে তো ওইরকম কিছু পাচ্ছি না, হবে না। এখানেও ডাবল বন্ড আছে, এটা খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে দাও, এখানে কি আছে? ক্লোরিন, পরে কে আছে? এইচ, ওকে, এখানে কে আছে? এইচ আর ক্লোরিন, তাহলে এটা আমার কি জ্যামিতিক সমানতা শো করবে। তাহলে আমার উত্তর কি হবে বলো তো? খ হবে আমার উত্তর। যারা যারা বি উত্তর করতে পারছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, যারা যারা বি উত্তর করতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝাইতে পারলাম? তাহলে তোমাদের আমি একটা এমসিকিউ দেখাইছি, তাহলে জ্যামিতিক সমানতা নিয়ে যেন তোমাদের আর কোনো ঝামেলার সৃষ্টি না হয়, এইটুকু মাথায় রাখা লাগবে। জ্যামিতিক সমানতা নিয়ে যেন তোমাদের আর কোনো ঝামেলার সৃষ্টি না হয়। বুঝাইতে পারলাম কি আপনাদেরকে? আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাই, সবাই এটা আনসার করো। দেখো সবাই এই কোশ্চেনটার আনসার করো। বলছে কি দেখো তো, এটা কি গ্রিগনার্ড বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কোনটির বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন হয়? আইসোপ্রোপাইল অ্যালকোহল তৈরি। আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে কি? 3 ডিগ্রি অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত দেখো 3 ডিগ্রি অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকবে তার সাথে 3টা আর অথবা কার্বন যুক্ত থাকবে, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল, তাই তো? আইসোপ্রোপাইল অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কার মাধ্যমে উৎপন্ন হয়? তাহলে আমরা গ্রিগনার্ড বিকারক দিয়ে অ্যালকোহল প্রস্তুতি শিখছি না, সেটা থেকে আমরা পেরে যাব। দেখো আমি লিখে দিচ্ছি, যদি তুমি গ্রিগনার্ড বিকারক আর এমজিএক্স, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক, এটার সাথে যদি তুমি ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাও, ফর্মালডিহাইড, একমাত্র ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাও, তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা, 1 ডিগ্রি অ্যালকোহল পাবা, 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে আর এমজিএক্স এর সাথে পৃথিবীর ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড নাও, যে কোনো অ্যালডিহাইড, কি বললাম? যে কোনো অ্যালডিহাইড, আচ্ছা CH3
CHO। তাহলে যে কোনো অ্যালডিহাইড কারে নেওয়া যাবে না বলো তো? ফর্মালডিহাইডকে নেওয়া যাবে না, এটাকে নেওয়া যাবে না। ফর্মালডিহাইড স্যার এখানে ইথানেল নিছি না, তুমি প্রোপানেল নিতে পারো, বিউটানেল নিতে পারো, যাই নাও, কিন্তু ফর্মালডিহাইড নেওয়া যাবে না। পৃথিবীর যে কোনো অ্যালডিহাইড নাও কি পাবা বলো তো? যে কোনো অ্যালডিহাইড নাও তুমি পাবা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আর তুমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাও, তোমার গ্রিগনার্ড বিকারকের সাথে অবশ্যই কাকে নিতে হবে? কিটোন নিতে হবে। সি, এখানে আমি এরকম না দিয়ে কি দিই, RCHO দিয়ে দিই, হ্যাঁ। আর এখানে কিটোন নিতে হবে, কিটোন। কিটোন গ্রুপ যদি নাও তুমি কি পাবা? 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝাইতে পারলাম? তাহলে এটুকু মনে রাখবা শুধু। তাহলে আমার কি জানতে চাইছে? আইসোপ্রোপানল, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কি দিয়ে? কিটোন দিয়ে। দেখো এখানে কিটোন কোনটা আছে? এটা ফর্মালডিহাইড, তাহলে এটা আমার উত্তরে আসবে না। এটা একটা অ্যালডিহাইড আসবে না, এটা একটা অ্যালকোহল 1 ডিগ্রি, এটাও আসবে না। এই যে একটা কিটোন আছে, এটা সংকেতটা কি দেখো তো? CH3 C ডবল বন্ড ও CH3, মানে কিটোন পেয়ে গেছি। তাহলে এটা হবে আমার উত্তর। আমার উত্তর হবে গ, কিটোন। বুঝাইতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমার গ্রিগনার্ড বিকারক দিয়ে অ্যালকোহল প্রস্তুতি থেকে আসছে। গ্রিগনার্ড বিকারক দিয়ে অ্যালকোহল প্রস্তুতি থেকে আসছে, বুঝছেন আপনারা? গ্রিগনার্ড বিকারক দিয়ে অ্যালকোহল প্রস্তুতি আসছে। ওকে, আশা করি এটা বুঝাইতে পারলাম। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে আমার গ। পরের প্রশ্নে আসো, দেখো অ্যালকোহল জাত, জারিত হবে, এইটা ভুল আসছে। জারিত, জারিত, জারিত হয়ে তৈরি হয় জেড এবং অ্যালকোহলের সাথে এস্টার প্রস্তুত করে। এই কোশ্চেন টাইপিং মিস্টেক হয়েছে, এটা বাদ দাও, পরে দেখি। বলে নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দিবে? সিলভার দর্পণ পরীক্ষা কি? টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে, তাই তো? সিলভার দর্পণ পরীক্ষা কি দিবে? অ্যালডিহাইড দিবে। কে বললাম? অ্যালডিহাইড। দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে যদি তুমি টলেন বিকারকের সাথে বিক্রিয়া ঘটাও, টলেন বিকারক, টলেন বিকারকের সাথে বিক্রিয়া ঘটাও, সিলভার দর্পণ দিবে, হ্যাঁ। আর কিটোন, কিটোনকে যদি তুমি টলেন বিকারকের সাথে বিক্রিয়া ঘটাও, বিক্রিয়া দিবে না, নো রিঅ্যাকশন। এন্ড টলেন বিকারক কি? ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইডকে টলেন বিকারক বলা হয়। তাহলে আমার এখানে উত্তরটা কি হবে? অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড কই আছে দেখো তো? প্রোপানন, এটা কিটোন, তাহলে এটা আমার উত্তরে আসবে না। প্রোপিন, এটা আসবে না। প্রোপানেল, এটা প্রোপানল, এটা আসবে না। এই প্রোপানেল, এইটা হচ্ছে আমার অ্যালডিহাইড। কিভাবে দেখো তো? এটা সংকেত কি? প্রোপানেল, CH3 CH2 CHO, এই হচ্ছে আমার প্রোপানেল। তাহলে প্রোপানেল কি দিবে? অ্যালডিহাইড, যেহেতু এটা আমার এই সিলভার দর্পণ বিক্রিয়াটা দিবে। পরবর্তী কোশ্চেন আসো, দেখো বেনজিন বলয় সক্রিয়কারীমূলক কোনটা? সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারীমূলক কোনগুলো? আমরা রেজোনেন্স স্ট্রাকচার পড়ছি, মানে যারা হচ্ছে বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বাড়ায় বা ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তাদেরকে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বলা হয়। আর যারা হচ্ছে ইলেকট্রন উইথড্র করে নিয়ে যায় বেনজিন বলয় থেকে, তাদের কি বলা হয়? বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ বলা হয়, তাই না? তাহলে সক্রিয়কারী গ্রুপ কারা? আমরা মনে রাখবো সিঙ্গেল বন্ডের যারা আছে। দেখো এখানে CHO, এটা স্ট্রাকচার কীরকম? C ডবল বন্ড ও H, আর একটা ফাঁকা, তাহলে ডাবল বন্ড আছে, এটা আমার কি সক্রিয়কারী হবে না। পরে দেখো এই এমিন গ্রুপটা খেয়াল করো, নাইট্রোজেনের সাথে 2টা H আছে, একটা হাত ফাঁকা, মানে সিঙ্গেল বন্ড, তাহলে এটাই আমার সক্রিয়কারী। তাহলে উত্তর হবে আমার এটা, এটা উত্তর। দেখো সবগুলো ডাবল বন্ড আছে, এটা স্ট্রাকচার কি খেয়াল করো তো? নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে 2টা অক্সিজেন আছে, এই হচ্ছে আমার নাইট্রোজেন। তাহলে এটা কি হবে? এটাও কি ডাবল বন্ড আছে? এটাও হবে না। এটার মধ্যে কি ডাবল বন্ড আছে? কিভাবে দেখো, তাহলে 5টা হাত গেল না, আর একটা হাত ফাঁকা, তাহলে কি সালফাইড, বেনজিন সালফোনিক অ্যাসিড গ্রুপ বা সালফোনিক গ্রুপ, এটার মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে এটাও আমার কি উত্তর হবে না। তাহলে উত্তর হবে কি আমার? অ্যামোনিয়া। তাহলে সক্রিয়কারী কারা? যারা সিঙ্গেল বন্ডের থাকবে, এটা মনে রাখবা, তাইলে হয়ে যাবে। আর নিষ্ক্রিয়কারী কারা? যারা ডাবল বন্ডের থাকবে, তাই তো, যারা ডাবল বন্ডের থাকবে। পরে আসো, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? একটু আগে দেখা আসছি, দেখো এখানে ডাবল বন্ডযুক্ত 2টা আছে, দেখো এটা আছে, তাহলে এটার মধ্যে একটা কার্বনে 2টা H আছে, তাহলে এটা দিবে না সরাসরি। এটার মধ্যে ডাবল বন্ড আছে, দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, 2টা হাত ফাঁকা, একটার মধ্যে আছে H, একটার মধ্যে আছে CH3, তাহলে CH3 আর একটা H, এখানে কি আছে H আর একটা আছে CH3, তাহলে এটা দিবে জ্যামিতিক সমানতা। তাহলে ঘ হবে আমার উত্তর। দেখো জ্যামিতিক সমানতা থেকে কিন্তু পরপর 2টা প্রশ্ন দেখাইলাম, একদম ইজি। এগুলো আমরা এখন পারবো না বলো তো? এগুলো কিন্তু আমাদের এখন পারা লাগবে। আশা করি ক্লিয়ার। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন কষ্ট করে বুঝছেন কি না।
তাহলে এই প্রশ্ন আপনাদের আনসার করা লাগবে। আচ্ছা, আর্দ্র বাতাসের সংস্পর্শে ক্যালসিয়াম কার্বাইড, এটা খুবই একটা ছোট বাচ্চাদের প্রশ্ন, 9-10 প্রশ্ন, কিন্তু আপনার এডমিশনে দিচ্ছে, কিছু করার না, আপনার শেখা লাগবে। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত আমাদের অনেকে জানা থাকে না। দেখো ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড এটাকে বলা হয় কি ক্যালসিয়াম কার্বাইড। এটাকে যদি তুমি জলীয় বাষ্প বা আর্দ্র বাতাসের সাথে বিক্রিয়া ঘটাও, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাও, কি তৈরি হবে জানো? অ্যালকাইন উৎপন্ন হবে, CH ট্রিপল বন্ড CH, কি ইথাইন উৎপন্ন হবে। কিভাবে দেখো, এটা স্ট্রাকচারটা কীরকম জানো? দুইটা কার্বন, তাহলে কার্বনের তো চারটা হাত, নিজেদের মধ্যে ট্রিপল বন্ডে আবদ্ধ, এই হাত ফাঁকা এই হাত ফাঁকা, আর ক্যালসিয়ামের তো দুইটা যোজনী, ক্যালসিয়াম এটাকে ধরছে, এটাকে বলে ক্যালসিয়াম কার্বাইড। এটাকে যদি তুমি ওয়াটারের সাথে বিক্রিয়া ঘটাও তাহলে কি হবে? এই অক্সিজেনটা ক্যালসিয়াম নিয়ে কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস, আর এখানে এই হাইড্রোজেনের দুইটা, কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাইড্রোজেন বসে যাবে, তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড আগের মতো থাকলো, এই হাতে একটা এস চলে আসলো, এই হাতে একটা এস চলে আসলো, বুঝাইতে পারলাম? চলে আসলো, এখানে একটা এস চলে আসলো, এটাকে বলা হয় ইথাইন। তাহলে আমার কি উৎপন্ন হবে বলো তো? ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আর্দ্র বাতাসের বিক্রিয়া ঘটায়, ইথাইন, কার্বন কার্বন, এটার নাম কি এসিটিলিনও বলা যাইতে পারে, CH ট্রিপল বন্ড CH, নাম মনে রাখবে, এটার নাম কি এসিটিলিনও, কিন্তু ইথাইন অথবা এসিটিলিন, বুঝছেন? ইথাইন অথবা এসিটিলিন। পারা যাবে কি এরকম প্রশ্ন? ওকে, এবার আসো, ও আচ্ছা, আপনারা আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি দিতে পারেন, এটা প্রমোশন করে ফেলছি যদিও। ওকে, পরে বলছে নিম্নলিখিত কোনটি দ্বারা ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, কি বললাম? ফেনল, ফেনল থেকে কি তৈরি করব? পিক্রিক অ্যাসিড, ফেনল থেকে তৈরি করব পিক্রিক অ্যাসিড, বুঝাইতে পারলাম? আনসার করেন দেখি পারেন কিনা আপনারা। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড প্রস্তুতি, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, ফেনল থেকে পিক্রিক অ্যাসিড। আসো, ফেনল কি? ফেনল, ফেনল, ফেনলকে যদি তুমি নাইট্রেশন করো, কি বললাম? নাইট্রেশন, মনে আছে? HNO3, নাইট্রিক অ্যাসিড দিতে হয়, আর H2SO4, নাইট্রেশন করলে কি? ফেনল যেহেতু আমার অর্থপ্যারা ইন্ডিকেটর, ওএইচ গ্রুপটা কি অর্থপ্যারা ইন্ডিকেটর, তাহলে আমার অর্থনাইট্রোফেনল তৈরি হবে বা প্যারানাইট্রোফেনল তৈরি হবে। তুমি 3বার যদি নাইট্রেশন করো তাহলে কি উৎপন্ন হবে বলো তো? ফেনল তো থাকবে, প্রথমে অর্থ নাইট্রোফেনল, তারপর প্যারানাইট্রোফেনল তৈরি হবে, আবার এখানে কি অর্থ পজিশন NO2, অর্থনাইট্রোফেনল, এটার নাম কি তাহলে বলো তো? দুই, এটা কার্বন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তাহলে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, এটার নামে কি? পিক্রিক অ্যাসিড, এটার নাম কি? 2 4 6 ট্রাই নাইট্রোফেনল, বুঝাইতে পারলাম? এটার নামে কি? পিক্রিক অ্যাসিড, এটার আরেকটা নামে কি? পিক্রিক অ্যাসিড। তাহলে আমার কি হবে নাইট্রেশন করলে? নাইট্রেশন কই দেখো তো, এই যে নাইট্রেশন করলে আমার কি উৎপন্ন হবে? পিক্রিক অ্যাসিড উৎপন্ন হবে। ফেনল থেকে আমার কি তৈরি হবে? পিক্রিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। তাহলে দেখো অর্থপ্যারা ইন্ডিকেটর কোনগুলো? ধরো এটা আমার বেনজিন, কার সাপেক্ষে কল্পনা করব সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে। ধরো এখানে আমার ফাংশনাল গ্রুপ OH যুক্ত, তাহলে এটার সাপেক্ষে আমার কনসিডার হবে এইটার সবচেয়ে দূরবর্তী অংশটার নাম কি? প্যারাপোজিশন, প্যারাপোজিশন। আর সবচেয়ে কাছের দুইটা অংশের নাম কি? অর্থপোজিশন, অর্থপোজিশন, অর্থ। আর এই দুইটার নাম কি? মেটাপোজিশন, মেটা, মেটা, বুঝাইতে পারলাম? আর ফেনল কি? অর্থপ্যারা ইন্ডিকেটর, যেহেতু সিঙ্গেল বন্ডেড আছে। বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ। আশা করি বুঝাইতে পারলাম। পরে আসেন, কোন যৌগটি কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়া দিবে? এখন আমরা বিক্রিয়া শিখি দুই ধরনের, একটাকে কি বলা হয় নর্মালি সংযোজন বিক্রিয়া, আরেকটা কি বলি? প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া কি একজন চলে যাবে আরেকজন আসবে, আর সংযোজন বিক্রিয়া কি শুধু সংযুক্ত হবে। তাহলে কেন্দ্রাকোষী সংযোজন মানে কেন্দ্রকে
নিউক্লিয়াসের মধ্যে যুক্ত হবে, তাই না? তাহলে তাদেরকে কি বলা হয়? কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে কেন্দ্রাকর্ষী বিক্রিয়াগুলো কারা দিবে? কার্বনিল গ্রুপ দিবে। এটা মনে রাখবা, কারা দিবে বলো তো? কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ কি দিবে বলো তো? এই কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াগুলো দিবে। এখন কার্বনিল গ্রুপ কারা? কার্বনিল গ্রুপ জিনিসটা কি, তাই না? কার্বনিল গ্রুপ হচ্ছে কার্বন, দেখো কার্বন কার্বন কি থাকবে? ডাবল বন্ড থাকবে, দুইটা হাত ফাঁকা, এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ। এটাকে কি বলা হয়? কার্বনিল গ্রুপ। এখন কার্বনিল গ্রুপ কয়টা আছে? দুইটা আছে। ধরো এই যে আমার কার্বন কার্বন ডাবল বন্ড, এর দুইটা হাত ফাঁকা, একটা হাতে আর বা সি, একটা হাতে এইচ যুক্ত হলো, তাহলে এটা আমার কি হয়ে গেল? অ্যালডিহাইড হয়ে গেল। অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড এক ধরনের কার্বনিল গ্রুপ, এটা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে। আরেকটা কি হইতে পারে? কেস দেখো তো, সি ডবল বন্ড ও, দুইটা হাত ফাঁকা, দুইটা হাতে দুইটা আর বা কার্বন যুক্ত হয়ে গেল, এটা আমার কি হয়ে গেল? কিটোন হয়ে গেল। কিটোন হয়ে গেল। তাহলে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়াগুলো দিবে কারা কারা বলো তো? কার্বনিল গ্রুপ, স্পেসিফিক্যালি অ্যালডিহাইড অথবা কিটোন, এরা নর্মালি দিবে। কেন দিবে জানো? কেন দিবে? কারণ হচ্ছে এটা, দেখো যদি এই যে কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, তাহলে এই বন্ডের ইলেকট্রন কার দিকে চলে যাবে? পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেনের দিকে। অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে যাবে, কার্বনটা পজিটিভ চার্জ হয়ে যাবে। তখন কেউ যদি যুক্ত হইতে চায় ইলেকট্রোফাইল, এই কার্বনের মধ্যে যুক্ত হইতে পারবে। বুঝাইতে পারলাম? সে ইলেকট্রোফাইল না, সরি নিউক্লিওফাইল। কোনো নিউক্লিওফাইল যদি যুক্ত হইতে চায় কার কাছে? এই কেন্দ্রে যুক্ত হইতে পারবে। তাহলে এটাকেই কি বলা হয় বলো তো? কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে এটা কারা দিবে? কার্বনিল গ্রুপ দিবে। তাহলে এখানে কার্বনিল গ্রুপ কে আছে দেখো, এটা কে আছে? ইথিন, এটা দিবে না। অ্যালকাইল হ্যালাইড, এটা দিবে না। C2H6 অ্যালকেন, এটা দিবে না। কিন্তু এটা দেখো কার্বনিল গ্রুপ, CH3 C ডবল বন্ড OH, ইথানঅ্যালডিহাইড। তাহলে বন্ডের ইলেকট্রন অক্সিজেনের দিকে চলে যাবে, এটা নেগেটিভ হবে, কার্বনটা পজিটিভ হবে, তখন এখানে কোনো নিউক্লিওফাইল অ্যাড হইতে পারবে। বুঝাইতে পারলাম? তাহলে আমার উত্তর হবে গ। উত্তর হবে কি আমার? গ। এটা হচ্ছে আমার কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি এটা বুঝছেন? একটু জানাবেন। এটা হচ্ছে 13D আনসার করছে কোন? বেকুব। এই অ্যালকেন কেন্দ্রাকর্ষী বিক্রিয়া দিবে? বেকুব। ওর নাম কি? নামিরা। আপনি ভুল করছেন। আপনারা কি বুঝতে পারছেন এটা যে ভুল হয়েছে? আপনারা কি আবার বলেন? দেখো আবার বলবো, তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার দিও। তোমরা অর্গানিক পড়তে চাইছো, কঠিন জিনিস। সো দেখো একটু মনোযোগ দাও। কেন্দ্রাকর্ষী সংযোজন, কেন্দ্র কি? নিউক্লিয়াসে কোনটা সংযোজন হবে? কার্বনিল গ্রুপ কারা? অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে অ্যালডিহাইড গ্রুপের মধ্যে CO মানে বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। এখন অক্সিজেন যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি অক্সিজেনের, সেজন্যে পাই বন্ডের ইলেকট্রন কার দিকে চলে যাবে? অক্সিজেনের দিকে। যে ইলেকট্রন নিয়ে যাবে সে নেগেটিভ চার্জ হবে, আর কার্বন তো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, সে পজিটিভ চার্জ হয়েছে। তাহলে এখানে কোনো যদি নিউক্লিওফাইল বা নেগেটিভ যুক্ত হইতে চায়, কোথায় অ্যাড হবে? কার্বন পজিটিভের কাছে। এটাকে কি বলা হয়? কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে এটা কি আমার? অ্যালকিন, এটা আমার অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে আমার অ্যালকেন। তারা তো দিবে না, কারণ কার্বনিল গ্রুপ নাই। এটার মধ্যে কার্বনিল গ্রুপ আছে, যে CO গ্রুপটা আছে, তো এটা আমার সেই বিক্রিয়াটা দিবে। আশা করি বুঝছেন। পরে আসেন, একটা কম্পাউন্ড দেয়া আছে, পার্থক্য কিভাবে করবা? দেখো কম্পাউন্ডটা কি, দেখো এটা হচ্ছে আমার একটা অ্যালকোহল, CO গ্রুপ যুক্ত অ্যালকোহল, আর এটা আমার কি? কিটোন গ্রুপ। বুঝছো? CO গ্রুপ। দেখো অ্যালকোহল কি? অ্যালকোহলের সংকেত হচ্ছে ROH, আর কিটোন গ্রুপের সংকেত কি বলো তো? RC ডবল বন্ড OR, কিটোন গ্রুপ। এই অ্যালকোহল আর কিটোন, সোজা কথা, কার্বনিল গ্রুপ পার্থক্যকরণ বিক্রিয়াকে কি বলা হয় বলো তো? কার্বনিল গ্রুপ পার্থক্যকরণ বিক্রিয়া কোনটা? 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা দিয়ে কি করা হয়? কার্বনিল গ্রুপ পার্থক্য করা হয়। কি বললাম? কার্বনিল গ্রুপ।
পার্থক্য করা হয়, বুঝাইতে পারলাম? তাহলে কার্বনিল গ্রুপ কোনটা? এই যে সি ডবল বন্ড ও, এটাকে পার্থক্য করব, তাহলে এই গ্রুপটাই তো এটা সি ডবল বন্ড ও। এই গ্রুপটাকে অ্যালকোহল থেকে পার্থক্য করব কি দিয়ে? 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন দিয়ে পার্থক্য করব, বুঝাইতে পারলাম? আর কার্বনিল গ্রুপ দুইটা অ্যালডিহাইড কিটোন, সেটা কি দিয়ে পার্থক্য করব বলো তো? টলেন বিকারক আর হচ্ছে ফেলিং দ্রবণ, তাই না? ওকে, পরে আসো, দেখো নিম্নের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম শো করবে? এখন অপটিক্যাল আইসোমারিজম মানে কি? আলোক সমানতা। অপটিক্যাল আইসোমারিজম মানে কি? আলোক সমানতা। এখন আলোক সমানতা কারা দিবে? আলোক সমানতা দেওয়ার শর্তগুলো কি মনে আছে? দেখো আলোক সমানতার শর্ত লিখে দিচ্ছি। আলোক সমানতার শর্ত, আলোক সমানতার শর্ত কি? 1 নম্বর শর্ত ছিল কি বলতো? আলোক সক্রিয় হইতে হবে। এখন আলোক সক্রিয় তো আমরা এক্সপেরিমেন্ট ছাড়া বুঝতে পারবো না, তাহলে পরীক্ষায় কীভাবে আনসার করবো? আলোক সক্রিয় মানে কি বুঝবো? কাইরাল কার্বন থাকা লাগবে, কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বনকে কি বলা হয়? অপ্রতিসম কার্বনও বলা হয়ে থাকে, অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকা লাগবে। 2 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। দর্পণ প্রতিবিম্ব, প্রতিবিম্ব হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। 3 নাম্বার শর্ত কি জানো? অসমাপতিত হইতে হবে, পরস্পরের অসমাপতিত। এইগুলো হচ্ছে শর্ত। প্রথম শর্ত আছে এই যে কাইরাল কার্বন। কাইরাল কার্বন জিনিসটা কি? কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন, কার্বনে তো 4টা হাত, 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। ধরো এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা কে আছে, এখানে একটা পি আছে, মানে 4টা জিনিস কি ভিন্ন ভিন্ন, 4টা জিনিস সেম হওয়া যাবে না। এরকম কার্বনকে কি বলা হয়? কাইরাল কার্বন, বুঝছো? এরকম কার্বনকে কি বলা হয়? কাইরাল কার্বন। যদি কাইরাল কার্বন থাকে সেটাই আমার কি এই আলোক সমানতা শো করবে। তাহলে এখানে দেখো তো কোনটা এরকম কাইরাল কার্বন আছে। তাহলে দেখো এখানে যদি তুমি এটাকে কার্বন হিসেবে কনসিডার করো, এটার সাথে 2টা এস যুক্ত আছে, একটা NH3 যুক্ত আছে, একটা হচ্ছে CHO যুক্ত আছে, তাহলে একই কার্বনে 2টা সেম জিনিস হয়ে গেল, তাহলে এটা আমার কি কাইরাল কার্বন না? এখানে দেখো ডাবল বন্ড আছে, তাহলে নিজেদের মধ্যে ডাবল বন্ড, তাহলে এটা অবশ্যই কাইরাল কার্বন হবে না। পরে এটা খেয়াল করো তো, এই কম্পাউন্ডটা খেয়াল করো। এই যে একটা কার্বন, প্রথমে কার্বনটা আঁকাও, এই যে কার্বন, 4টা হাত দিয়ে দাও। একটা হাতে কে আছে বলো তো? CH3। আরেকটা হাতে কে আছে দেখো তো? CH2, তাহলে এটাও হবে না। আরেকটা হাতে কে আছে? এই যে একটা H, আরেকটা আছে COOH। তাহলে দেখো তো একই মানে কার্বনের কি সেম জিনিস হলো? 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস হইলো না? 2টা জিনিস সেম হয়ে গেছে, তাহলে এটাও আমার কি দিবে না? এটাও আমার দিবে না। কিন্তু তুমি যদি এই কম্পাউন্ডটার দিকে খেয়াল করো, এটার দিকে যদি খেয়াল করো, কার্বন একটা আঁকো, 4টা হাত দিয়ে দাও, তাহলে দেখো CH3 আছে, দিয়ে দাও CH3। পরে আছে কি H, দিয়ে দাও H। পরে আছে NH2, দিয়ে দাও NH2। পরে আছে COOH। দেখো 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে এই ধরনের যে কার্বন সেটাকে বলা হয় কাইরাল কার্বন। এটাকে স্টার দিয়ে প্রকাশ করা হয়। আর স্টার মানে কাইরাল কার্বন, এটা আরেকটা নাম কি? অপ্রতিসম কার্বন। যদি কাইরাল কার্বন থাকে সেটাই আলোক সক্রিয় হবে এবং আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে আমার উত্তর হবে খ। তাহলে আমার উত্তর কি হবে বলো তো? খ। তাহলে আলোক সমানু কি হবে? খ হবে আমার উত্তর, যেটার মধ্যে কাইরাল কার্বন আছে। আপনারা কি বুঝছেন বাচ্চারা? ওকে, এটা হবে আমার কাইরাল কার্বন। পরের প্রশ্নে আসো, দেখো নিচের বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ কোনটা? দেখো এটা কি বিক্রিয়া, কেউ কি বলতে পারবা? দেখো এটা কি ফর্মালডিহাইড বা মিথানএলডিহাইড, তাই না? ফর্মালডিহাইড বা মিথানএলডিহাইড, এটার সাথে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কনসেন্ট্রেট অথবা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে বিক্রিয়া ঘটালে কি পাওয়া যায় প্রোডাক্টটা? এই বিক্রিয়াটার নাম কি মনে রাখতে হবে? বিক্রিয়াটা হচ্ছে তোমার কি বলো? বিক্রিয়াটা হচ্ছে তোমার কেনিজারু বিক্রিয়া। কি বললাম? কেনিজারু বিক্রিয়া। কেনিজারু বিক্রিয়া কারা দিবে সেটা আগে বুঝতে হবে। চলো আমরা একটু কেনিজারু বিক্রিয়া একটু পরে আসি। কেনিজারু বিক্রিয়া, ওকে। কেনিজারু বিক্রিয়ার শর্ত কি কি? চলো সেইগুলো আগে দেখি। কেনিজারু বিক্রিয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে আলফা কার্বন থাকা যাবে না, আলফা হাইড্রোজেন থাকা যাবে না, আলফা হাইড্রোজেন থাকা যাবে না।
এখন কথা হচ্ছে আলফা হাইড্রোজেন কি, দেখো ফাংশনাল গ্রুপ, ধরো এটা একটা ফাংশনাল গ্রুপ, যে কার্বনের সাথে যুক্ত তাকে বলা হবে আলফা কার্বন, আলফা কার্বন যে কার্বনের সাথে যুক্ত তাকে বলা হবে বিটা কার্বন, এভাবে চলতে থাকবে। আর আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন সেই হাইড্রোজেনকে কি বলা হবে, আলফা হাইড্রোজেন। বুঝাইতে পারলাম, আলফা হাইড্রোজেন। আশা করি এই জিনিসটা বুঝছো, এইটুকু আপাতত বুঝো, পরে আরও ডিটেলস পড়াবো। 2 নাম্বার শর্ত, গাঢ় সোডিয়াম ক্ষার দ্রবণ লাগবে, কি গাঢ় ক্ষার দ্রবণ, ক্ষার দ্রবণ লাগবে। 3 নাম্বার শর্ত কি বলো তো, 3 নাম্বার শর্ত হচ্ছে তোমার কার্বনিল গ্রুপ লাগবে। কি বললাম, 2টা কার্বনিল গ্রুপ লাগবে, 2টি কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ। তাহলে এইটাকে বলা হয় কেনিজারো বিক্রিয়া। আর কেনিজারো বিক্রিয়াকে কি বলা হয় জানো, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলা হয়, অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। এখন অসামঞ্জস্য বিক্রিয়া মানে কি, অসামঞ্জস্য বিক্রিয়া মানে একই কম্পাউন্ডের বা একই বিকারকের একবার জারণ করবে একবার বিজারণ করবে। কি বললাম, একই বিকারকের কি ঘটবে, একবার জারণ ঘটবে এবং প্লাস একবার বিজারণ ঘটবে, বুঝতে পারলাম? এটাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। এখন এই কেনিজারো বিক্রিয়া কারা কারা দিবে আমি লিখে দিচ্ছি, মনে রাখবা। ফর্মালডিহাইড HCHO, কারণ কি বলতো, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বনই নেই, হাইড্রোজেন থাকা তো দূরের কথা, তাহলে ফর্মালডিহাইডটা কি দিবে, কেনিজারো বিক্রিয়া দিবে। আরেকটা আছে কি বেনজালডিহাইড, এটাও কি দিবে, কেনিজারো বিক্রিয়া দিবে। এটার মধ্যে কি আলফা হাইড্রোজেন নাই, এই দুইটা নর্মালি কেনিজারো বিক্রিয়াগুলো দিবে। বুঝাইতে পারলাম? তাহলে দেখো তো আমরা জারণ পড়ছিলাম, তাহলে কেনিজারো বিক্রিয়াটা যদি আমরা দেখতে চাই, এখানে আমার ফর্মালডিহাইড HCHO, এটাকে একবার জারণ ঘটাইতে হবে একবার বিজারণ ঘটাইতে হবে। অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হয় বলো, অ্যালডিহাইডকে জারিত করলে কি উৎপন্ন হয়, তোমাদেরকে এখানে পরে আসছি। দেখো কই গেল এটা, অ্যালডিহাইডকে জারণ করলে এই দেখো অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড, অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল। তাহলে আমি উৎপাদ পাবো অ্যালডিহাইড পাবো অথবা এবং অ্যাসিড পাবো। কি পাবো, অ্যালডিহাইড পাবো এবং অ্যালকোহল পাবো। বুঝাইতে পারলাম? সরি, অ্যালকোহল পাবো আর হচ্ছে অ্যাসিড পাবো। অ্যালডিহাইডকে জারণ করলে কি উৎপন্ন হয়, কই গেল কোশ্চেনটা, এই যে এটা, তাই না? তাহলে আমার অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড হবে কি পাবো, HCOOH, অ্যাসিড পেয়ে গেলাম। আর যদি বিজারণ করি অ্যালকোহল পাবো, এক কার্বনে অ্যালকোহল কি মিথানল, CH3OH, মিথানল পাবো। এটা তো পরীক্ষা আসছে, তাহলে এটার উত্তর কি হবে, এই যে মিথানল আর হচ্ছে ফর্মিক অ্যাসিড, আমার উত্তর হবে গ। কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষা, আমি সেটাও লিখে দিচ্ছি। ধরো বেনজালডিহাইড CHO, এটাকে যদি তুমি কেনিজারো বিক্রিয়া ঘটাও তাহলে কি হবে, একটা পাবা কি বেনজোইক অ্যাসিড COOH, আরেকটা কি পাবা, আরেকটা পাবা বেনজাইল অ্যালকোহল CH2OH, বেনজাইল অ্যালকোহল। বুঝতে পারলাম? অনেকে এখানে কি পায় জানো, অনেকে এখানে ফেনল লিখে দেয়, অ্যালকোহলটা কি লিখে দেয়, ফেনল। এটা হ্যাঁ হবে না, কেন হবে না দেখো, এখানে কার্বন কয়টা, বেনজিনের 6টা, এখানে একটা 7টা, এখানে কয়টা কার্বন থাকতে হবে, 7টা। দেখো তো, এক কার্বন তুমি প্রোডাক্ট পাচ্ছ এক কার্বন, এখানে 7 কার্বন, তোমাকে প্রোডাক্টও 7 কার্বনের বের করতে হবে। এখানে কার্বন কয়টা, 6টা হয়ে গেছে, সেজন্য এই ফেনলটা কি হবে না। বুঝতে পারলাম? তাহলে আশা করি এই কেনিজারো বিক্রিয়াও তোমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছো। তোমরা কি বুঝছো এই 16 নাম্বার কোশ্চেন? আমাকে একটু জানাও তো ভাইয়ারা, এটা বুঝছো কি না? আচ্ছা, কেনিজারো গেল। তারপর নিচের কোনটি ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি, দেখো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দিয়ে অনেক ভালো প্রশ্ন আসে, এটা লাগবেই তোমাদের। একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আরেকটা কি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। কি বললাম, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রোফাইল কি নেগেটিভ, কার প্রতি আকর্ষণ বলো তো, ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে ইলেকট্রোফাইল কারা হবে, অবশ্যই পজিটিভ, অল পজিটিভ, পজিটিভ কি সকল পজিটিভ। তাহলে সকল পজিটিভ কি হবে, ইলেকট্রোফাইল হবে। বুঝাইতে পারলাম? যেমন ধরো R+, হাইড্রোনিয়াম আয়ন, C+, আরও কি হইতে পারে, আরও যা যা হইতে পারে, সকল পজিটিভ। আর নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিও মানে কি নিউক্লিয়াস, নিউক্লিওফাইল মানে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে কি পজিটিভ, নিউক্লিওফাইল মানে কি
পজিটিভ, তাই না? মানে এটা কার প্রতি আকর্ষণ বলতো? নিউক্লিয়াস বা পজিটিভের প্রতি আকর্ষণ, পজিটিভ এর প্রতি আকর্ষণ। তাহলে পজিটিভের প্রতি আকর্ষণ কাদের হবে? সকল নেগেটিভ, সকল নেগেটিভ। বুঝাইতে পারলাম? তাহলে এগুলো তো আমরা বুঝে গেছি। যেমন ধরো আর মাইনাস হইতে পারে, হাইড্রোক্সিল হইতে পারে, তারপর COOH মাইনাস এগুলো হইতে পারে, CHO গ্রুপ এটা হইতে পারে, এগুলো কি নিউক্লিওফাইল। কিন্তু আরেকটা পার্ট আছে প্রসম ইলেকট্রোফাইল, প্রসম নিউক্লিওফাইল। এটা দিয়ে বেশি প্রশ্ন আসে। কি প্রসম মানে চার্জ থাকবে না, প্রসমগুলো। হ্যাঁ, তাহলে কি মনে রাখবো? লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিডগুলো কি ইলেকট্রোফাইল, আর লুইস ক্ষারগুলো কি? লুইস ক্ষার, লুইস ক্ষারগুলো কি নিউক্লিওফাইল। লুইস অ্যাসিড কেন প্রসম ইলেকট্রন ইলেকট্রোফাইল? খেয়াল করো, একটা লুইস অ্যাসিডের নাম বলি, যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর বয়ফ্রেন্ড নাম্বার 3, এগুলো হইতে পারে। দেখো এটা কেন ইলেকট্রোফাইল একটু খেয়াল করো। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ শক্তি স্তরে 3টা, 1টা 2টা 3টা। 3টার মধ্যে 3টা ক্লোরিন আসছে, একটা একটা ইলেকট্রন নিয়ে ক্লোরিন। 3টার মধ্যে 3টা ক্লোরিন আসছে, তাহলে তার আউটার শেলে কয়টা ইলেকট্রন হইলো বলো তো? 6টা। লুইস অ্যাসিড কারা? যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এখানে কি এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, 2টি ইলেকট্রন কি করতে পারবে? সে চাইলে গ্রহণ করতে পারবে অষ্টকের জন্য। সেই জন্য লুইস অ্যাসিডগুলো কি ইলেকট্রোফাইল। একইভাবে লুইস ক্ষার ইলেকট্রন দিতে পারে এক জোড়া, তারা কি নিউক্লিওফাইল। কারা হইতে পারে? যেমন অ্যামোনিয়া, লোন পেয়ার আছে ইলেকট্রন দিতে পারবে ফসফিন, লোন পেয়ার আছে ইলেকট্রন দিতে পারবে ওয়াটার, তারা কি বলতো? লুইস ক্ষার। তাহলে বলছে কোনটি ইলেকট্রোফাইল? ওয়াটার, লুইস ক্ষার, এটা কি নিউক্লিওফাইল? এটা হবে না। অ্যামোনিয়া, লুইস ক্ষার, এটা হবে না। বয়ফ্রেন্ড নাম্বার 3 এই যে লুইস অ্যাসিড, তাহলে উত্তর হবে এটা। ফসফিন ইলেকট্রন আছে লোন পেয়ার, ফসফিন দিছি, তাহলে এটাও কি নিউক্লিওফাইল? এটা হবে না। উত্তর হবে আমার কি বয়ফ্রেন্ড নাম্বার 3 গ। উত্তর হবে আমার কি বয়ফ্রেন্ড নাম্বার 3। আশা করি বুঝছেন। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল যে টপিকগুলো পড়াচ্ছি, এই টপিকগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে যেন ভুল না হয়, একদম ডিটেলস এগুলো শেষ করে ফেলবেন। বুঝাতে পারলাম? পরের প্রশ্নটা দেখেন তো, এটা পারা লাগবে, এটা ঝটপট আনসার করি। কার্বনের সংকরণ দেখো, ট্রিপল বন্ড, সরি সিঙ্গেল বন্ড sp3, ডাবল বন্ড sp2, ডাবল বন্ড sp2, শেষ। তাহলে সংকরণ কী হবে? sp3 এবং sp2। উত্তর কী হবে? sp3 এবং হচ্ছে sp2 কো এসে যে sp2 আর sp3। ক্লিয়ার হয়ে গেল। পরে আসো, ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা কাদেরকে পার্থক্য করা হয়? একটু আগে পড়াইছি। ফেলিং দ্রবণ আর টলেন বিকারক দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ করা হয়। অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ করা হয়। বুঝাতে পারলাম? অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ করা হয়। অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ করা হয়। পরে আসো, এই প্রশ্নটা দেখো, ইথাইল আয়োডাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি উৎপন্ন হবে? ইথাইল আয়োডাইড মানে কি? CH3CH2I, ইথাইল আয়োডাইড। এটার সাথে কার বিক্রিয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইড। সেম বিক্রিয়া আমি দুইবার দেখাচ্ছি একটা জিনিস। ও শিট, সেম বিক্রিয়াটা আমি আবার করতেছি। দেখো CH3CH2I, এটা কার সাথে বিক্রিয়া? পটাশিয়াম হাইড্রোক্সাইড। খালি একটা জিনিস মনে রাখবো, একটা নেব অ্যালকোহল, একটা নেব একুয়াস, এই হচ্ছে পার্থক্য। যদি আমি অ্যালকোহল নিই, মনে রাখবা অ্যালকোহল নিলে অ্যালকিন পাবো, বিক্রিয়াটা ঘটবে অপসারণ বিক্রিয়া। অ্যালকিন পাবো কি? CH2 ডাবল বন্ড CH2। আর যদি আমি পানি নেই বা একুয়াস নেই, জল নিলে পাবো মদ, মনে রাখবা, তাহলে আমি ইথানল পাবো, CH3CH2OH। এখন দেখো এখানে কি নিছি? এখানে নিছি হচ্ছে জলীয় মানে একুয়াস, এটা নিছি, একুয়াস নিছি। একুয়াস নিলে আমি কি পাবো? ইথানল পাবো। উত্তরটা কি হবে? ইথানল। হয়ে গেল, দেখো তো এই যে ইথানল। তাহলে এই বিক্রিয়াটা কি বলতো? যদি আমি অ্যালকোহলীয় নিতাম, আমি অ্যালকিন পেয়ে যেতাম। বুঝছো? এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটাকে যদি আমি অ্যালকোহলীয় নেই, তাহলে এক ধরনের বিক্রিয়া দিবে, আর যদি একুয়াস নেই এক ধরনের বিক্রিয়া দিবে। মনে রাখবা, পানি, জল নিলেই মদ পাবো, সোজা কথা। জল নিলেই আমি কি পাবো? মদ পাবো। আশা করি এটাও বুঝছেন আপনারা। এবার এখানে আসেন, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো, ফ্রি রেডিকেলের ক্ষেত্রে দেখো, হোমোলাইটিক ডিভিশনে আলফা বন্ডে ডিভিশন হয়। ফ্রি রেডিকেল কি হেটারোলাইটিকে হয়? দেখো, হেটারোলাইটিক মানে কি? বিষম বিভাজন। বিষম বিভাজনে কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন, কার্বনায়ন তৈরি হয়। তাহলে এটা সঠিক না, তাহলে এটা হবে আমার উত্তর। কারণ কি? এই হেটারোলাইটিক ডিভিশনে তো আর ফ্রি রেডিকেল তৈরি হয় না।
আর হেটারোলাইটিক ডিভিশনে কী তৈরি হয়? কার্বোক্যাটাইন তৈরি হয়। আশা করি এটাও আপনারা বুঝছেন। পরে এটাতে দেখেন, প্রতিস্থাপন বিক্রিয়ার কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশ করে? অর্থপ্যারা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। দেখো এটার স্ট্রাকচার কি? সি, এটার স্ট্রাকচার দেখো সি ডবল বন্ড ও এই OH, তাই না? এ ডাবল বন্ড আছে, তাহলে এটা আমার উত্তর হবে না। ক্লোরিন সিঙ্গেল বন্ড, আর এখানে কি ডাবল বন্ড আছে দেখো সি ডবল বন্ড OH, তাহলে এটা আমার উত্তর হবে না। এটার মধ্যে সিঙ্গেল বন্ড, এটার মধ্যে সিঙ্গেল বন্ড, তাহলে উত্তর আমার দুইটা হবে। এই দুইটাই কি আমার সক্রিয়কারী গ্রুপ বা বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ। আশা করি আপনারা বুঝাইতে পারলাম, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম। ক্লিয়ার? এ হচ্ছে বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আপনাদেরকে বাকি আরও যা যা প্রয়োজন, যেই চ্যাপ্টার প্রয়োজন সেটা দেখানো হবে। আপনারা ক্লাস কি বুঝছেন? এখন দেখেন অর্গানিক খুবই সহজ। আপনি কি কি পড়বেন বলেন তো? কার্বোক্যাটায়ন, কার্বানয়ন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, নর্মাল বিক্রিয়াগুলো, জ্যামিতিক সমানতা মানে সমানতার পার্টটা, আলোক সমানতা, গাঠনিক সমানতা, যদি এগুলো পড়েন আপনি মিনিমাম 5টা এমসিকিউ যদি আসে 3টা পেয়ে যাবেন। কঠিনগুলো 2টা বাদ দেন না। অর্গানিক থেকে 5টা আসলে আপনি যদি 3টা পারেন মানে মোর দেন এনাফ না? আর আপনারা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবেন, ফুল কোর্সে, আপনারা কিন্তু আমাদের থেকে এরকম লেকচার শিট পেয়ে যাবেন, একদম সম্পূর্ণ সবগুলো সাবজেক্টের লেকচার শিট পেয়ে যাবেন, তাই তো? সকলেই ভালো থাকেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।